See
ছাড়াই আমার আর কেউ সে আমার ছোট রঞ্জন তোকে আমি কতবার বলেছি পাগলাটা বাড়ির বাইরে এলে ওকে চাবুক মারতে মারতে বাড়ির ভেতরে নিয়ে যাবে। বাড়ির ভেতরে নিয়ে যা, ডক্টর ওকে ইনজেকশন দেওয়ার জন্য ওয়েট করছে। না না, ওই ইনজেকশনটা আমাকে দিও না গো। ওই ইনজেকশন দিলে আমার গোটা শরীরটাকে দাও দাও করে চলতে থাকে। সহ্য যন্ত্রণায় আমার মাথায় শিরাগুলো ছিঁড়ে যায়, আমি সইতে পারি না গো। সে অসহ্য যন্ত্রণা আমি সইতে পারি না। কেমন করে বিষ পড়া আছে রে? এই বিষ আমি তোর শরীরে একটু একটু করে ঢুকিয়ে দেব। এই বিষের চলে যখন তোর শিরা উপশিরা গুলো একেবারে ভঙ্গ হয়ে যাবে, তখন তুই একেবারে বদ্ধুন্মাদ হয়ে যাবে। বদ্ধুন্মাদ। তুমি আমায় ক্ষমা করো দাদা, আমি কখনো অন্ধকার রূপ থেকে বাইরে বেরিয়ে আসবো না। তোমরা যা বলবে আমি তাই শুনবো। তুমি বাঁচাও দাদা, বাঁচাও। দেব তোকে সুস্থ স্বাভাবিক ভাবে বাঁচতে দেব রে কখন, যদি তুই আমার কথা মতো ওর হাতটা আমার সঙ্গে মেলাস। শুধু তোর জন্য আমি আমার বিউটিকে হারিয়েছি, এবং তাকে হারিয়ে আজ আমি এত বড় অমানুষ হয়ে গেছি। কষ্টটাকে আমি আবার অধিকার করতে চাই। সে খবর নেওয়ার কোনো প্রয়োজন নেই। রমজান ওকে বাড়ির ভেতরে নিয়ে যা, ডক্টর ওকে ইনজেকশন দেওয়ার জন্য ওয়েট করছে। আমি তোমাকে তুমি পাই করি, অসহ্য যন্ত্রণা থেকে তোমরা আমাকে মুক্তি দাও। আমি কখনো অন্ধকার রূপ থেকে বাইরে বেরিয়ে আসবো না। তোমরা যা বলবে আমি তাই শুনবো, কিন্তু মুক্তি দাও, মুক্তি। আমি যাবো না, আমি যাবো না, আমি আমার ময়নার কাছে যাবো। মুক্তি আমি আমার ওখানকার ফিরে মিটলেই মৃত্যুর হলে হবে তোর আসল মুক্তি। ওই কঙ্কনটা আমার বাবার রক্ষা করছে, তাই তো? নয়তো বাবার মৃত্যুর আগে তার সমস্ত সম্পত্তি উইল করে গেছে ওই পাগলাটার নামে। এই খবরটা জানতে পেরে, এই খবরটা জানতে পেরে ওই বিউটি অময় ছেলে গ্রামের ছেলে ধ্রুবকে এই অন্যায় অবিচার আমি কিছুতেই মেনে নেব না। ওই শালা সোয়ার বাচ্চাকে আমি খবর বল। আমি ফাঁস পাতা বটে, আমি ফাঁস পাতা চাইলে মাথা দোষটা শিকারে ধরা পড়ে গেল। কে ধরা পড়ে গেল? বিউটি? না 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 না, বিউটি নয়, মাথা নাম চাপা। চাপা? ইয়েস বস। মাকড়সা জালের শিকার যেমন আস্তে পিস্তে জড়িয়ে পড়ে, তেমনি ওই চাপা মালটা ভালোবাসার জালে বিলকুল জড়িয়ে পড়েছে। প্রেমিকের কোনো খবর তুমি জানতে পেরেছো? না বস, তুমি একটু জেনেছি সে লোকটা হাদিস। ইয়েস বস, যে গোকুল চাপা বন্ধ জোড়াবে সোনার গা, তাই তো গোকুল চাপা পুষ্পে মিষ্টি দিয়ে থাকে মাদারা করার জন্য আমি সোনার গায়ে প্রবেশ করলাম। তারপর দেখলাম পদ্ম দিঘির কালো পানি বলছি ঘরে বাহিরে রং চূড়া চূড়াতে পথ চলতে শুরু করলো। আপনার কোয়াবে কোয়া
বউ কথা কবাকে ও শ্যামা গায়ের কাজলা নীল সায়রে জল ভরিতে চলে কলসি কাকে সখী বউ কথা কবাকে জল কি চলে নে জল কি চলে নে জল কি চলে নে জল কি চলে এই ওইদিকে তাকিয়ে দেখো কৃষ্ণচূড়ার শাখায় দুটো শাড়ি কেমন পাশে পাশে বসে আছে। মৌন প্রেমে বিভোর হয়ে ওরা কি কথা বলছে জানো? হঠাৎ এক অনিবার্য কারণ বশত দুচোখের তারাই ঘনীভূত হয় অভিমানী ঘূর্ণিঝড় সদা হাস্যময়ী মুখমণ্ডল যেন আষাঢ়ের ঘনঘটা। তাই তো পুঞ্জীভূত অভিমান একরাশ অভিযোগ হয়ে বলছে, আমার কথাগুলো কি তোমার কানে যাচ্ছে না? প্লিজ চাপা, এক মিনিট ওয়েট করো, কৃষ্ণকে ফিনিশ করতে দাও। কি বললে? লোক প্লিজ শোনাবে লোক, আর এক মিনিট ওয়েট করো। ইয়েস, ওইভাবে দুষ্টে ঘোরা চোখে তুমি আমার দিকে তাকাও। রাগে অভিমানে তোমার এই সুন্দর মুখখানা কত সুন্দর হয়ে ওঠে, তার একটা ছবি দিল। আচ্ছা নক্ষত্রদা, তুমি আমার ছবি কেন বারবার আঁকতে বলতে পারো? তোমার ছবি আঁকতে যে আমার বড্ড ভালো লাগে চাপা। নক্ষত্রদা তুমি? আমি শিল্পী, তাই তো আমি আমার জীবনের সুন্দর স্মৃতিগুলো আমি আমার মনের পর্দায় জীবন্ত ছবি করে রাখতে চাই। শিল্পী হলেও তুমি বড় নিষ্ঠুর, তাই তো শিল্পীর গোপন ব্যথা তুমি অন্তর দিয়ে অনুভব করতে পারো না, বুঝতে পারো না তোমার সৃষ্টির ছবি এই অন্তরের নীরব ভাষা। ভাষা তোমার চোখের কাজলে আমারি নাম লেখা, জানো কি তোমার চোখের কাজলে আমারি নাম লেখা, জানো কি তোমায় ভালো বেশে আমি তোমায় ভালো বেশে আমি সব কিছু যে পেয়েছি। আমি যা চেয়েছি তোমার চোখের কাজলে আমার নাম লেখা, জানো কি জানো কি জন্য নিজেকে হারাতে রাজি। একটু হাসি আনতে তোমার মরণকে রাখবো বাজি। তোমার সুখের জন্য আমি নিজেকে হারাতে রাজি। একটু হাসি আনতে তোমার মরণকে রাখবো বাজি। তোমার চোখের কাজলে আমারি নাম লেখা, জানো কি জানো কি জানো কি জানো কি জানো কি। চাপা সুন্দরী, তোমার মনের কথা মনের মাঝে ঘুমরে ঘুমরে কাঁপবে, আর তোমার ভালোবাসার আয়না থেকে চিরতরে হারিয়ে যাবে তোমার ওই ভালোবাসার মানুষ নক্ষত্র। না, ওই চাপা সুন্দরীকে লোভের চালে ফেলে ভালোবাসার শিকার বানালেই ওই নক্ষত্র জীবন থেকে এমনিতেই সরে যাবে। তুমি ওর সামনে গিয়ে বারবার প্রেমের নাটক করবে, প্রেমের নাটক করে মালটাকে বাঁধিয়ে আনতে ভালো, নইলে
সোজা চাকরির লোক দেখিয়ে আমার থেকে নিয়ে আসবে। ওকে বস, ওকে। এই নাও তোমার কাজের অ্যাডভান্স 20,000 টাকা। থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ। আপনি ভাববেন না, যেমন করে হোক ওই সুন্দর চাপাকে এনে দেবো আপনার দিলে দিল মহলে। ওই বিউটির ভালোবাসা চেয়ে আমি তার ভালোবাসা পাইনি, তবে তবে আর কোনো ভালোবাসা নয়। এবার থেকে আমি শুধু মধু খাবো, মধু, ওই চাপা সুন্দরের যৌবনের তাজা মধু। তারপর ওই চাপাকে আমার হোটেলের মডেল বানিয়ে বিলিয়ে দেবো এই ঘনকবেদের মাঝখানে। তারা ওই চাপা সুন্দরীকে নিয়ে রাতের পর রাত মজ বানাবে আর আমার হাতে ধরিয়ে দেবে গোছা গোছা টাকা, গোছা গোছা টাকা। মৃত্যুর পূর্বে পিতার কর্তব্যের একটা অন্তত পালন করতে পেরেছি, তাই তো মৃত্যুর জন্য আর আমার ভয় হয় না। ওসব কথা এখন বাদ দিয়ে চলো বিশ্রাম নেবে, চলো, না হলে একটু দুপুর এসে পড়বে। অসুস্থ শরীর নিয়ে আমি এখন রাত পর্যন্ত জেগে আছি। অসুস্থ কোথায় এনেছি গো, আমি তো এখন পুরোপুরি সুস্থ, মনের দিক দিয়ে সম্পূর্ণ সুস্থ হলেও শরীরে দেখলে আপনি সম্পূর্ণ সুস্থ হবেন। আমি বলছি ছেলে মানুষই না করে বিশ্রাম নেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ বল। আমাকে উপরে নিয়ে যাও, এক তোমার বউ। না না দেবো না, তো বাবার জন্য একদম ভাবিস না, আমি তো আছি। আর তুই পুরুষ যা বাবা, বৌমা তো তোর জন্য অপেক্ষা করছে। তাই হোক না, তোমাদের আশীর্বাদ পাঠিয়ে করে আমি আবার নতুন জীবনের পথ পাবো। এই যে তুমি এখানে, আমি সারা বাড়ি বলে তোমায় খুঁজে বেড়াই। আরে আমাকে আবার কিসের প্রয়োজন? আজকের দিনে তোমার প্রয়োজন তো সবচেয়ে বেশি বড় দাদা। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলে তো শুধু তোমায় খুঁজছে। এই তো কিছুক্ষণ আগে একটা বউ তোমার সাথে দেখা করতে। ও হ্যাঁ, ওখানে চাঁদের মতো সুন্দর সুন্দর কিন্তু মাথায় ঘোমটা। এত রাত্রে কে ধ্রুবর সঙ্গে দেখা করতে চায়? বলেছে কাদের বউ কিছু বলেছে? কেমন করে জানবো গিন্নিমা? এই নিয়েই তো মেজো দাদাবাবু আর ছোট দাদার মধ্যে তর্ক। মেজো দাদাবাবু বলছে অসম্ভব, এত রাতে মহিলার সঙ্গে দাদা কিছুতেই দেখা হবে না। কেন দেখা হবে না মেজদা? আমি তাকে বাড়ির ভিতরে নিয়ে এসেছি। বাড়ির ভিতরে নিয়ে এসেছিস কেন? এছাড়া আমার কোনো উপায় ছিল না মেজদা। সে আমার হাত ধরে ধরে বললো, তুমি আমার ভাইয়ের মতো, তোমার দাদার সঙ্গে আমার দেখা করিয়ে না দিলে আমার যে ভীষণ ক্ষতি হয়ে যাবে। ভীষণ ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ বড়দা, তাই তো মেজদার আদেশ উপেক্ষা করে আমার দিদির অবদান রক্ষা করতে আমি তাকে বাড়ির ভিতরে নিয়ে এসেছি। কিন্তু আমি জানতে চাই মেয়েটি কে? বিশ্বাস নেই তোমার কাছে ছুটে এসেছি না, বলো না তো সত্যি তোমার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে।
আমি জানতে চাই এই মেয়েটির সঙ্গে তোর কিসের সম্পর্ক, কিসের প্রয়োজনীয় তোর সঙ্গে দেখা করতে এসেছে, আর কেনই বা তুই এত রাত্রে মেয়েটাকে এখান থেকে চলে যেতে বলছিস? দেরি করছিস কেন? আমার কথার উত্তর দে। বলো বলো দাদাবু বলো। এই লক্ষ্মীপতি বাবা তো মেয়েটি তোর কে? শুনছি আমার মানে ওই চাকরানী! বকুল, চাকরানী? হ্যাঁ গো বাবু মশাইরা, আমি ওনার চাকরানী। উনি যখন আমাদের ওখানে থাকতো, তখন আমি ওই বাবুর সব কাজ করে দিতাম। দুঃখে গো মা, দুঃখে। দুঃখটা তোমার কি সেটা তাকে খুলে বলো। ওই বাবু আমাকে বলেছিল, বকুল, যখন আমার বিয়ে হবে তখন তুমি নিজে দাঁড়িয়ে থেকে শঙ্খধ্বনি করবে, উলুধ্বনি করবে। তাই তো আমার অজান্তে ওই বাবুর বিয়ে হয়ে যাবে। আমি খুব দুঃখ পেয়েছি মা, আমি খুব দুঃখ পেয়েছি। তোমার দুঃখের কাহিনী শুনতে শুনতে দাদার পুরো আনন্দটা একেবারে মাটি হয়ে যাবে। কাজে তুমি এবার আসতে পারো। আমাকে দয়া করে আপনারা চলে যেতে বলবেন না। আমি যে অনেক আশা নিয়ে ছুটে এসেছি। হ্যাঁ গো, হ্যাঁ বাবু, হ্যাঁ, ওখানে আমি যেমন তোমার চাকরানি ছিলাম, এখানে আজীবন আমি তোমার চাকরানি হয়ে থাকতে চাই। হারিয়ে গেছে মা, আমার স্বামী, সংসার সব হারিয়ে গেছে। আজকে আমি একা, শুধু একা। তাই তো আপনাদের সবার কাছে আমি করজোড়ে বিনতি করছি, আপনারা যেন আমাকে তাড়িয়ে দেবেন না মা। আপনারা আমাকে যা বলবেন আমি তাই করব, যখন যা খেতে দেবেন আমি তাই খাবো। তবে দয়া করে আমাকে এ বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না মা, দেবেন না। আমার মনে হয় ওর মনের মধ্যে কোনো অসৎ উদ্দেশ্য আছে, আর সেই উদ্দেশ্য পূরণ করার জন্য ওই বাড়িতে বিনা মাইনের চাকরানির সাথে থাকতে চায়। রাজ জেনে শুনে একজন ভদ্র মহিলার সম্পর্কে কটু মন্তব্য করা একদম উচিত নয়। প্লিজ আর আমি শুনতে পাচ্ছি না। আমি তো অনুরোধ করছি, তুমি চলে যাও এখান থেকে। আমি কোনোদিন কোনো আশা নিয়ে তুমি এবার আসবে না। তোমার আমার ওখানে সম্পর্ক এই মুহূর্তে তুমি এখান থেকে বড়দা, চলে যেতে হবে না, আজ থেকে ও এই বাড়িতেই থাকবে। বাবা কোনো কিন্তু নয়। ওর খাওয়ার জন্য যে টাকাটা খরচ হবে তা তোর মাইনে থেকে কাটা যাবে না। আর ওর উদ্দেশ্য অসৎ কি মহৎ তার বিচার করবো আমি। এই যে ভদ্র মহোদয়গণ, একটা গাইয়া চাকরিকে দিয়ে আপনারা যে সবাই মিলে বাড়াবাড়ি করে চলেছেন, তাতে আমার মনে হচ্ছে আপনাদের ছেলের বিয়ের চেয়ে ওই চাকরির পাওয়ার আনন্দটাই যেন বড় হয়ে দাঁড়িয়েছে। একটু আস্তে কথা বলো। বাড়িতে আত্মীয় স্বজনরা সব রয়েছেন, তারা সবাই শুনতে পাবে। পাই পাবে, তাতে আমার কি? তুমি কি ভুলে গেছো আজ আমাদের ফুলসজ্জা? তোমার জন্য কি আমাকে ওই ফুলসজ্জার ঘরে বসে থাকতে হবে? বৌমা, তুমি তোমার ঘরে যাও, বাবা একটু পরেই যাচ্ছে। না, ধ্রুব এক্ষুনি আমার সঙ্গে যাবে। তুমি স্বামীর নাম মুখে আনলে? কেন? স্বামীর না মুখে আনলে কি মুখে বসতে করে যাও? কষ্ট হয়তো তোমার করে না বৌমা, কিন্তু নাম ধরে ডাকলেই তাকে অসম্মান করা হয়। জানো না, মেয়েদের কাছে স্বামী হচ্ছে দেবতা। হাহ, দেবতা? স্বামীকে দেবতা বলে ভাববে ওই গ্রামের মূর্খ মেয়েরা। আমার মতো উচ্চ শিক্ষিত শহরের মেয়েদের কাছে স্বামী হলো বন্ধু। বাহ, চমৎকার বৌমা, চমৎকার। জানিস মৃত্যু শয্যায় শুয়ে আমি স্বপ্ন দেখতাম আমার ধ্রুবর বিয়ে দিয়ে এই বাড়িতে একটা বৌমা আনবো। আমার কথা রাখতে ধ্রুব বিয়ে করলো, কিন্তু যাকে আনলো সে একটা বৌমা নয়, সে একটা বোমা, একটা বোমা। এত বড় অপমান! সম্মান
বাড়ি থেকে তারা, তাহলে কিন্তু এই সংসারে অনেক অশান্তির ঝড় বয়ে যাবে, অনেক অশান্তির ঝড়। শোনো ধ্রুব, আমি তোমায় 10 মিনিট সময় দিয়ে গেলাম। এর মধ্যে তুমি আমার রুমে না এলে আমি তোমার সাদের বৌমা, সত্যিকারের বৌমা হয়ে পেটে পড়বো। বর্দা, তুমি শুধু সারাদিন চুপ করে থাকবে, কোনো কথাই কি বলবে না? বলার ভাষা যে আচরণ হারিয়ে গেছে, কর্তব্যের পাশে মুক্ত হয়ে গেছে বাক্স। তাই তো আজ আমার বোমা মন না পাওয়ার রক্তের বেদনায় শুধু বর্দা, তুমি এত তো বলছো বকুল, আমিও বলছি বড়দা। বলে এই হলে বৌদিনে হতো আর কিছু দেখুন আমার হতো তোমাকে অপমান করে তুমি আর দেরি করো না বাবা, তুমি পুরোপচার করে যাও। যেখানে থাকো অসম্ভব। যার মনের সাথে আমার মনের কোনো মিল নেই, যার চরিত্রের সাথে আমার চরিত্র সম্পূর্ণ বেমানান, তাকে স্ত্রীর স্বীকৃতি দিলেও স্ত্রীর মর্যাদা আমি দিতে পারবো না। ঠিক বলেছো বর্দা, তোমার এই মহা সমস্যার কথা আর কেউ জানা জানলেও আমি সব জানি, তাই সব জেনে শুনে তোমাকে বলছি বর্দা, তুমি সিদ্ধান্ত নাও, কাকে তুমি আপন করবে, ওই অগ্নিশাকে স্ত্রীকে না ভালোবাসার সিঁদুরকে? ওরে নক্ষত্র, তোকে আমি কেমন করে বোঝাই দেবো ভাই? ওই অগ্নিশাকে স্ত্রী থেকে আমার কাছে যে ভালোবাসার মূল্য অনেক বেশি রে ভাই, অনেক বেশি। বাবা তুমি চুপ করো। আমি মহা অন্যায় করেছি, নির্মম নিষ্ঠুরের মতো আমি তোমার ভালোবাসাকে খুন করেছি। তুমি আমি অভিশাপ দাও বকুল, তুমি আমার অভিশাপ দাও। নিকু, তুমি এখন যাও, তোমার জন্য আমার এক বন্ধু অপেক্ষা করে আছে। আজকে তো তোমার পুরুষজ্জা। তুমি কি বকুল, নিজের স্বামীকে অন্যের হাতে তুলে দিলে তোমার বুকের ভেতরটা হাহাকার করছে না? আমি তোমার স্ত্রী, স্বামীর শুভ কাজে অনুমতি দেওয়ার যে স্ত্রীর কর্তব্য। বকুল, তুমি ভেবো না তো, তুমি ভেবো না তোমার আমার সম্পর্কের কথা স্বয়ং ঈশ্বর ছাড়া আর কেউ জানে না। জীবন আমি তোমার চাকরানি হয়েই থাকবো। যাও, তুমি যাও। বেশ, তবে তাই হোক, তোমার চোখের জল দিয়ে লেখা হোক আমার জীবনের নতুন ইতিহাস, তোমার ব্যর্থ জীবনের হাহাকার হোক আমার পুরুষোচ্চার উপহার, আর তোমার বুক ফাটা কান্নার সুর হোক আমার পুরুষোচ্চার ছাড়া। তুমি ভোলা যায় না হারানো স্মৃতি যে ভোলা যায় না, প্রেমের স্মৃতি যে ভোলা যায় না, হারানো স্মৃতি যে ভোলা যায় না, হৃদয়ে হৃদয়ে বাঁধন ভোলা যায় না, প্রেমের স্মৃতি যে ভোলা
আজকের এই শুভ রাতে আমি শুধু তার জন্য মঙ্গল প্রার্থনা করব আর তাকে বলবো যেখানে থাকো সুখে থাকো, আমি শুধু চাই এই শুভ রাত